গুড ইভিনিং এভরিবাডি। এখন বাজে প্রায় 7:30 সন্ধেবেলা, আর আমাদের যাত্রা শুরু। অ্যাজ তোমাদের আগের ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম যে আমরা এখান থেকে যাব দার্জিলিং যাব হোল নাইট রাইড করে। তো এখন সেই পথেই চলছি। এখন আছি আমরা পাটুলিতে। এখান থেকে সাথে কানেক্টেড থাকো, দেখো কেমন লাগে। ওভারঅল একটা রোমাঞ্চক রাইড হতে চলেছে, কারণ হোল নাইট রাইড এত লম্বা রাস্তায় কখনো করিনি, ফার্স্ট টাইম আমারও এই এত বড় লং রাইড, তাও আবার নাইট টাইমে। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। স্টে কানেক্টেড। তারপরে বাইপাসে উঠে আবার কথা বলছি। বাইপাসে উঠে বললাম এখন এই বিখ্যাত পাটুলির সেই খাবার দাবারের জায়গা দিয়ে পাস করছি। দেখতে পাচ্ছ তোমরা, সন্ধ্যাবেলা বেশ ভালোই ভিড় হয়ে আছে। মোটামুটি রাস্তায় সেরকম ট্রাফিক নেই, ট্রাফিক মোটামুটি বলাই চলে। যেহেতু আজকে ছুটির দিন, সেই জন্যেই রাস্তাঘাটটা এখন ফাঁকা আছে। সায়েন্স সিটির কাছাকাছি চলে এলাম। এবার সায়েন্স সিটি ক্রস করবো, আর 2-3 মিনিটের মধ্যেই এই রে একটা গাড়ি ওভার স্পিড করে যাচ্ছে খুব। এরকমভাবে গাড়ি চালানোর কী মানে হয় কে জানে, তাও আর 110 সিসির গাড়ি নিয়ে এরকম দৌড়াচ্ছে। জানি না তোমরা দেখতে, আইটিসিতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগায়নি, যা বাবা কালারিংটা করে খুব সুন্দর, বাট এবার মিসিং। বাপরে বাপ। তা আমি অনলাইনে রিলস দেখলাম, জানি না কিসে রিল এলো ভগবান জানে, কিন্তু 15 অগস্টের দিন তো ডেফিনেটলি এটা অ্যাক্টিভ থাকার কথা সন্ধ্যেবেলা, বাট তাও নেই। খুব অদ্ভুত ব্যাপার এটা। হ্যাঁ, এরকম ভদ্রলোকের মতন চিংড়ি আটার অবস্থা, ওরে বাবা রে, রোজ অফিস যাওয়ার সময় তো দেখতে পাই না, ভাবা যায় না। পুরো চিংড়ি কাটা ফাঁকা। দেখো সামনে মোটামুটি যা গাড়ি আছে, আজ থেকে 10 বছর আগে এরকম চিংড়ি কাটা দেখা যেত। এখনকার চিংড়ি কাটা আর এখন চিংড়ি মাছ এক অবস্থা, দুটোই কাল্টিভেট হচ্ছে ফেরিতে। আস্তে আস্তে টুয়ার্ডস এয়ারপোর্ট যাচ্ছি। বাবা এরকম সুন্দর ফাঁকা উল্টোডাঙা ব্রিজ, দারুণ। লেক টাউন পার করে এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে এগিয়ে। মধ্যমগ্রাম যাওয়ার রাস্তাটা এত ফাঁকা আর এত সুন্দর লাগছে। এই রাস্তাটাকে পার করতে যেরকমভাবে পটহোলস ছিল, মানে অবস্থা খারাপ হয়ে যেত। আর কম্পারেটিভলি এখন এত ইজিলি রাস্তাটা পার হয়ে যাচ্ছে। গিয়ে চলেছি টুয়ার্ডস যশোর রোড, বনগাঁও রোডের দিকে। ওখান থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নেব, নিয়ে স্ট্রেট এগিয়ে যাবো রেল ব্রিজের দিকে। রেল ব্রিজ থেকে তারপরে সোজা কৃষ্ণনগর বাইপাস। এই স্টার মলের সামনে রাস্তাটা এখন ক্রস করতে এত টাইম লাগতো, আগে কি সুন্দর রাস্তা হয়ে গেছে, বিউটিফুল। অনেক চেঞ্জ। আমি অনেক বছর পরে এলাম, অবশ্য প্রায় 3 বছর পরে এলাম। প্রচুর চেঞ্জেস দেখতে পাচ্ছি আরও। এবার ডাকবাংলো মোড় ক্রস করলাম। ডাকবাংলো মোড় ক্রস করে এবার সোজা রাস্তাটা ধরে নিলাম, ডান দিকে বনগাঁর দিকে চলে যায়। এখন আমরা এই রাস্তা ধরে সোজা কৃষ্ণনগরের দিকে যাব। এই রেলওয়েতে দাঁড়িয়ে এখন ট্রেনটা পাস করছে, ট্রেনটা পাস করার পর ছাড়বে। কীরকম সব মানে লোকজন গাড়ি চালায় যাচ্ছে তাই। আর ট্রাকের লাইন দেখো খালি, আরে বাপ রে বাপ, অসাধারণ ট্রাকের লাইন। আরে বাবা, শেষ হচ্ছে না আর, কন্টিনিউ চলেই যাচ্ছে। আরে বাবা, এন্ডলেস লাইন পুরো। বোঝা যাচ্ছে মালদা 312, ডালখোলা 425, বেহরমপুর 175, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন স্টপ হচ্ছে কৃষ্ণনগর 82 কিলোমিটার। মিনিমাম 1 ঘন্টার একটা ট্রাকের লাইন দেখতে পেলাম। বাপরে বাপ, যাচ্ছে তো যাচ্ছে লাইন, আর শেষ হচ্ছে না। অ্যারাউন্ড 5-6 কিলোমিটার ধরে আমি এই লাইনটা দেখে যাচ্ছি, মানে বিচ্ছিরি অবস্থা। তারপরে এতক্ষণ পর এই ট্রাকের জ্যামটা শেষ হলো। রাস্তায় তো মোটামুটি ঝিঝি পোকা ডাকছে, আর আমরা যাচ্ছি, দারুণ। আমরা কৃষ্ণনগরের কাছাকাছি এসে গেছি। এখন ঘাটি গাছা, বাবা কি জায়গার নাম, ঘাটি গাছা পার করছি। রাস্তার অবস্থা বেশ ভালোই আছে এখন অবধি, একটু শান্তিতে চালাতে পারছি এখন। মাঝে মাঝে খালি একটা এরকম স্যাম্পেল রাস্তা ক্রস করছে। রানাঘাট 5 কিলোমিটার মাত্র, ফুলিয়া 14 কিলোমিটার, রানাঘাট 5 কিলোমিটার, আর বেশিক্ষণ নেই। আর এসে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে পৌঁছে আমরা ডিনারটা ছাড়বো, এটাই ইচ্ছা আছে, কারণ এরপরে আর নাইটে সেরকম দাঁড়ানোর চেষ্টা করব না।
তো ওই জন্যই কৃষ্ণনগরটা পৌঁছে আমাদের ডিনার ছাড়ার পরিকল্পনাটা 100% আছে। দেখা যাক কী হয়। এই ফ্লাইওভারটা হওয়াতে অনেকটা রাস্তা ইজি হয়ে গেছে, বলে আগে ভেতর দিয়ে যেতে গিয়ে অনেক টাইম লাগতো, খুব ইজি হয়ে গেছে। এটা দারুণ ইমপ্রুভমেন্ট এটার জন্য। রাস্তাটা ডিস্টেন্সটা অনেক শর্ট হয়ে গেছে। আমরা এখন অবধি প্রায় 90 কিলোমিটার কভার করে ফেলেছি। প্রথমে ভাবলাম ডিনার করবো, বাট করা হয়ে উঠলো না, কারণ এখন অবধি সেরকমভাবে খিদে পাইনি। তাই একটা চায়ের ব্রেক নিয়ে এই স্টার্ট দিলাম আবার। হ্যাঁ, রাস্তা যেন একদম মাখন, মানে কোনো কথা হবে না। বিনা ফগ লাইটেও এত ভালো আলো আছে, মানে স্ট্রিট লাইটসগুলো দিয়ে খুব ভালো করেছে, দারুণ লাগছে। আজকে ট্রাকের চাপও এই সাইডে একটু কম, মানে আমি আফটার মধ্যমগ্রামের পর সেরকমভাবে ট্রাক দেখলামও না। একবার জাস্ট রাস্তাটা দেখো যেখান দিয়ে পাস করছি, একটু স্পুকি ভাইব আছে রাস্তাটার মধ্যে, একটা অদ্ভুত জায়গাটা। এক্ষুনি পাস করলাম একটা জায়গা, নাম হচ্ছে ভোলাডাঙ্গা। কি অদ্ভুত সব নাম, এই হাইওয়েতে উঠে একটা অদ্ভুত অদ্ভুত নাম দেখা যায় তো। রাস্তাটা একবার দেখো, কোনো জনপ্রাণী নেই, পুরো ফাঁকা দুটো মাঠ, আমরা একা চলে এসেছি। এ মজার কোনো তুলনা নেই। এটা বেস্ট এক্সপিরিয়েন্স লাইফে ভাই। এরকম ফিল থ্রিল খুব রেয়ারলি পাওয়া যায়। অ্যান্ড নাইট রাইডের থ্রিল কেউ ম্যাচ করতে পারবে না। যাই করে নাও, যখন ইচ্ছা যেরকমভাবে ঘুরে নাও, নাইট রাইডের থ্রিল এই থ্রিল। আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা ক্রস করতে চলেছি আমরা। টোল প্লাজা চলে এসছে, সেকেন্ড টোল প্লাজা অফ দ্য ডে। আর আস্তে করে সাইড হয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। সামনে আবার চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছে, রেড ফ্ল্যাগ নিয়ে কেন? তোমরা অবশ্যই জানাও এই নাইট ব্লগিংটা কেমন লাগছে, এরকম অন্ধকার রাস্তার ব্লগিং। সচরাচর খুব রেয়ারলি এরকম নাইট ব্লগিং হয়, তো প্রেফার করে না সবাই ট্রাভেল করা। একটু আলাদাভাবে করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। ডিনার করলাম আমরা পলাশির ওখানে ডিনার করে এখন বহরমপুর টাউন ক্রস করছি। ক্রস করে এখন এগিয়ে চলেছি আমরা। এখন আমরা বহরমপুর বাইপাসের ওপরে। ফারাক্কা দেখাচ্ছে 95 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার। বহরমপুর বাইপাসের ওপরে একটু আগে দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে। আমরা লাকি যে বৃষ্টিটা পাইনি, ঘন্টাখানেক ম্যাক্সিমাম হবে তো বৃষ্টিটা হয়েছে এখানে। রাস্তা এখনও ভালোভাবেই ভেজা আছে। মালদা দেখাচ্ছে 126 কিলোমিটার। আমাদের জার্নির এবার থার্ড টোল প্লাজায় ক্রস করছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই জাস্ট টোল প্লাজা মোটামুটি ফাঁকাই আছে, সেরকমভাবে কোনো গাড়ি বা ট্রাক দেখতে পাই। একটাই ট্রাক দাঁড়িয়ে আছে ইনফ্যাক্ট। মাঝ রাস্তায় লোকেরা হেঁটে বেড়াচ্ছে কেন রাত্রিবেলা হাইওয়েতে? এখন এটা হচ্ছে পলাশ। বাবা, সব জায়গার নামগুলো পড়তে গিয়ে মোটামুটি জিপ ফিস্ট হয়ে যাবে। বাবা, এখানে একটা শিবপুর আছে। বাহ, হাওড়া জানতাম শিবপুর আছে, কোনো একটা শিবপুর দেখতে পাচ্ছি। ফারাক্কা পৌঁছাতে আর 46 কিলোমিটার দেখালো সামনে সাইনবোর্ডে। এই রাস্তাটা একবার দেখো, অসাধারণ। স্ট্রেচটা একদম স্ট্রেট, কোনো ডান দিক বাদিক নেই, স্ট্রিট লাইটসে ভরা। আর বাদিকে এত সুন্দর সব গাছ, দারুণ রাস্তা এই জায়গাটা। যা রাত গেল সেটা মনে থাকবে। এখন সকাল হতে রাত্রিবেলায় মারাত্মক বিপদ। আমাদের সামনের ব্রেকের জয়েন্টের নাট খুলে গিয়ে রাস্তায় পড়ে যায়। এই তোমাদের পরে দেখাবো। ব্রেক লেগ গার্ডে বাঁধা। এই অবস্থায় কোনো রকমে 20-30 স্পিডে চালিয়ে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ রাত্রিবেলা তো কোনো জায়গা নেই যেখানে গ্যারাজে গাড়ি এটা ঠিক করাবো। এখন কোনো রকমে ফারাক্কার কাছাকাছি এলাম। জার্নিটা মোটামুটি প্রায় 2.5-3 ঘন্টার ওপর পিছিয়ে গেল। নাহলে ফারাক্কা ক্রস করার কথা ছিল প্রায় 2:30-3টে নাগাদ। তো এখন
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখন। কোনো রকমে যতটা এগিয়ে আগে গাড়িটাকে ঠিক করার ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয়। তো সেই পথেই চলেছি। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। সবে সূর্য উদয় হয়েছে, এখন বাজে হচ্ছে 5:05। ফারাক্কার গেটের উপর দিয়ে যাচ্ছি। জীবনভর মনে থাকবে, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স লাইফে। বাট একটা জিনিস মানতে হবে, রয়্যাল এনফিল্ডের কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। এদের মানে হাজারোতম বেসিক জিনিসের ইস্যু থাকে। এই গাড়িটা এমনি অনেকবার অনেক কিছুতে ভুগেছে। গাড়ি আদৌ আজ পর্যন্ত ঠিকভাবে কোথাও চলেও নি সেরম, তা সত্ত্বেও গাড়িটা প্রচুর ভুগিয়েছে। রিসেন্টলি লাস্ট উইকে আমরা অনেক টাকার কাজ করালাম গাড়িটার পেছনে, তারপরেও জানি না কী চেক করে ওয়ার্কশপ, কী কাজ করে মাথায় ঢোকে না। এরকম ভোগান্তি যে ব্রেক খুলে পড়ে যাচ্ছে, এই হচ্ছে মানে লাইফের জীবনে এক্সপিরিয়েন্স ভাই। ব্রেক খুলে গাড়ির পড়ে যেতে আমি প্রথম দেখলাম, তাও আবার এই গাড়ি। নাও মানতাম গাড়ি 200-তে চলছে, কোনো কারণে একটা নাট লুজ হতেই পারে। এই স্পিডে গাড়ি চালানো হচ্ছে, তারপরেও যাচ্ছে তাই অবস্থা। আর রাস্তাও কোনো খারাপ ছিল না এতক্ষণ ভাই। এখন ফারাক্কার ব্রিজটার অবস্থা খুব খারাপ। এখানে রাস্তার খুব অবস্থা খারাপ, এখন মারাত্মক বাজে অবস্থা। তার মধ্যে হালকা বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির জন্য আরও আধ ঘন্টা দাঁড়িয়ে গেলাম, কারণ পেছনের ব্রেকের ভরসায় বৃষ্টিতে গাড়ি চালানোটা আরও রিস্কি। তো সেই জন্য আমরা চেষ্টা করেও মুভ করতে পারিনি। এখন দেখা যাক কতক্ষণে, জানি না ব্লগটা বেশিক্ষণ হয়তো হবে না যতক্ষণ গাড়িটা ঠিক না হচ্ছে। দেখি কতটা কি করা যেতে পারে। বাট আপাতত আমার মেন ইন্টেনশন হচ্ছে গাড়িটাকে ঠিক করানো। গাড়িটা ঠিক না করিয়ে পাহাড়ে ওঠা ট্রিমেন্ডাস রিস্কি হয়ে যাবে। দেখ কোনোভাবে আগে একটা জায়গায় নিয়ে পৌঁছে ঠিক করাতে হবে। ফারাক্কার ব্রিজটা অসাধারণ লাগছে দেখতে, গেটগুলো দারুণ লাগছে, পেছনে জল একদম থই থই করছে পুরো। আর্লি মর্নিংয়ের আকাশটা দেখবার মতন, মাটির গন্ধ, বৃষ্টি ভিজেছে, আর তার মধ্যে আমাদের ল্যাংড়া বাইক নিয়ে আমরা এগিয়ে চলেছি। সোমনাথ, এক্সপিরিয়েন্সটা কেমন বলো? মালদাকে দেখতেও পাচ্ছি না, কি দেখালো, যা তা অবস্থা। আর 30-35 স্পিডের বেশি তো গাড়ি ওঠাতেও পারবো না, ওই অবস্থাতেই যেতে হবে, কিছু করার নেই। এই কোনো দোকানটা পেয়ে গেলে একটা খুব বাঁচি, শান্তিতে অ্যাটলিস্ট যেতে তো পারবো। দেখতে ফারাক্কা রায়গঞ্জ টোল গেটটা চলে এসছে, এখন আমরা এটা পার করব। কুতিয়ে কুতিয়ে যাচ্ছি, আর কি করব, কুতিয়ে কুতিয়ে যেতে হবে। মালদা টাউন ক্রস করলাম, এবার এগিয়ে চলেছি আস্তে আস্তে। কিন্তু এবার মনে খুব সুন্দর একটা দৃশ্য, এই আমবাগানগুলো এবার দেখা যাবে রাস্তার ওপরে। এদিকে ছাগল মামারা সব বসে আছে রাস্তায়। ও আস্তে ক্রস করতে দে ভাই, ল্যাংড়া ব্রেক আছে গাড়িতে। থ্যাংক ইউ। সূর্যের রঙের খেলা সামনে, কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ। ও বিউটিফুল সানরাইজ, আর তেমনি সুন্দর রাস্তা। এই বাদিকে ভিউটি, এবার আমবাগানগুলো শুরু হয়ে গেছে, ভর্তি আমবাগান দেখা যাবে এবার। আহা হা হা, পুরো গ্রিনে ভর্তি, আহা হা, অসাধারণ দৃশ্য, ভর্তি আমবাগান। দেখো তোমরা সবাই দেখো আমবাগান কিরকম, মনে হয় ঘন জঙ্গল মনে হচ্ছে কোনো। আহ দারুণ 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 দারুণ। প্রকৃতির সৌন্দর্যের কোনো কথা হবে না। প্রকৃতির সৌন্দর্য যেরকমভাবে মন আকর্ষণ করে, ওটা কেউ করতে পারবে না। আর এত ভালো ওয়েদার, এত ভালো জায়গা, এত সুন্দর, মানে একটা ফ্রেশ অক্সিজেনের ফ্লেভার আমরা শহরে তো থেকে পাই না। পলিউশন খেতে খেতেই জীবন কেটে যায়, এখানে হাওয়াতেই আলাদা গন্ধ আছে। এখনও তো পাহাড়ি উঠলাম না, তার আগেই এত সুন্দর ফিল। পাহাড়ে উঠলে ফিলটা তো আহা হা হা, ওটা সানরাইজ, সূর্যের গাছের পাঁচখান দিয়ে খেলাটা দেখো কি সুন্দর হচ্ছে, দারুণ লাগছে। আহা হা হা, এদিকে সূর্য উদয়, এদিকে আমবাগান,
মাঝে আমরা, আহা হা, কি অসাধারণ লাগছে। এরকম আর্লি মর্নিং রাইড জীবনে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যত ভালো লাগছে তত মজাও লাগছে। শরীরে সারা রাতের রাইডের স্ট্রেসটা পুরো বেরিয়ে গেল। সূর্য মামা এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। আহা হা, শিলিগুড়ি এখনও 238 কিলোমিটার। আমাদের মনে হয় এখনও অবধি যা অবস্থা আছে শিলিগুড়ি পৌঁছাতে 10টা 10:30 আগে তো ঢুকতে পারবো না অ্যাট বেস্ট। আর তার আগে যদি গাড়িটা ঠিক করাতে পারি তো আরও ভালো। আর দেখা যাক কত দূর কী হয় না হয়। যত দূর চোখ যায় তত দূর আমবাগানই আমবাগান। এ বাপ রে বাপ, কিছু আমবাগান এখানে আছে বোধহয়। মানে ভেতর তো পুরো জঙ্গল মনে হচ্ছে দেখে। দেখো দেখো, পা পা অসাধারণ, আর লাভলি, দারুণ। মানে একটা বলার মতন কোনো ওয়ার্ডস নেই, এত সুন্দর জায়গাটা। ও ফাইনালি একটা লোকাল টায়ারের দোকান থেকে একটা নাট বল্টু কোনো রকমের জোগাড় দিয়ে, লোকগুলো খুব হেল্পফুল ছিল, লাগিয়ে দিল। সে কিছুতেই পয়সা নেবে না, এত ভালো। আমরা জবরদস্তি কিছু দিলাম, দিয়ে তারপরে এখন ঠিকঠাক আছে। এখন আপাতত এই অবস্থায় রায়গঞ্জ পৌঁছে, ওখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, আশা করি ওয়ার্কশপও ওখানেই থাকবে, তো তখন ওখানে গাড়িটাই ফিট করে নেবো। ও শান্তি পেলাম একটু, গাড়িটা এবার চালানো যাচ্ছে ঠিকভাবে। আর 43 কিলোমিটারের মধ্যে রায়গঞ্জ ঢুকে যাব। গাড়িটা একটু ঠিক করার পর এখন একটু মানে ভালোভাবে চালাতে পারছি, গাড়িটা একটু পিক আপ নিতে পেরেছি। নাহলে এতক্ষণ তো 40 স্পিডের উপরেই উঠতে পারছিলাম না গাড়ি নিয়ে। এখন অ্যাপ্রক্সিমেটলি 60-65-এ গাড়ি চলছে, 70-তে চলছে। তো দেখি, এখনও আমাদের ডেস্টিনেশন পয়েন্ট শিটং এখনও বলছে 5 hours 50 minutes ননস্টপ রাইড। যদিও বা ননস্টপ রাইড তো করবো না, মানে মোটামুটি আমাদের ওভারঅল এখন 6:30 বাজে, তাও একটা তো বাজবে আশা করি ডেস্টিনেশন পৌঁছাতে। রায়গঞ্জে একটা ট্রি ব্রেক নিয়ে এখন এগিয়ে চলেছি শিলিগুড়ির পথে। রাস্তাটা খালি একবার দেখো, রাস্তায় মোটামুটি কোনো সেরকম গাড়ি বা ট্রাক কিছু দেখাই যাচ্ছে না, কমপ্লিটলি ফাঁকা। মানে এই 10 মিনিট অন্তর অন্তর একটা কোনো ট্রাক বা গাড়ি পাস করছে। এই সামনে এই ট্রাক আর বাইকটা অনেকক্ষণ পর দেখলাম। শিলিগুড়ি আর 167 কিলোমিটার টু গো। রাস্তার সৌন্দর্য শেষ হবে না, এত সুন্দর রাস্তা, জাস্ট বিউটিফুল। কোনো 4 লেন বাইপাস, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, গাড়ি ঘোড়া নেই, শুনশান রাস্তা, মানে এন্ডলেস রোড, মনে হচ্ছে ভিডিও গেম খেলছি, এতটাই স্মুথ আর ক্লিন রাস্তা। ও দেখতে দেখতে আরও অনেকটা এগিয়ে এলাম। এখন শিলিগুড়ি দেখাচ্ছে 127 কিলোমিটার। অনেকটা রাইড হয়ে গেল, অনেক কাছাকাছি এসে যাচ্ছি আস্তে আস্তে। রাস্তা এতক্ষণ পর ভালো রাস্তা চলার পর একটু খারাপ রাস্তায় পড়েছি। মাঝে মাঝে খুব প্যাচেস, রোডগুলো খুব বাজে, কিন্তু সিনিক বিউটির কোনো কম্প্রোমাইজ নেই, সেম লেভেল অফ সিনিক বিউটি বোথ সাইড। তো এটাই একটা মানে অ্যাডভান্টেজ এই রাস্তাগুলোর। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও সিনিক বিউটির জন্য টাইমটা কেটে যায়। কিন্তু আজকে অবিশ্বাস্য গরম, এখন টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি, যাতা গরম, মানে পুরো সূর্য মাথার উপরে পুরো অয়েল ডেগের মতন পুরো হিট করছে, যাচ্ছে তাই অবস্থা। কিষানগঞ্জ পার করে গেলাম, এখন শিলিগুড়ি দেখাচ্ছে আর 100 কিলোমিটার, মানে এখন প্রেসাইজ 99 কিলোমিটার না। শিলিগুড়ি আর 44 কিলোমিটার বাকি, আর বাঁ দিক দিয়ে চা বাগান শুরু হয়ে গেছে। এই সাইড বোথ সাইডে চা বাগান। এখন প্রচণ্ড টায়ারিং লাগছে, আর মানে এনার্জির লাস্ট ফিউ ড্রপস বোধহয় পড়ে আছে। জাস্ট এগুলো দেখে একটু ফ্রেশ এয়ার ব্রিথ করছে আবার, কারণ প্রচণ্ড দূরে চা বাগান দেখা যাচ্ছে। শিলিগুড়ি আর 40 কিলোমিটার। ফাইনালি পাহাড়ের গন্ধ চলে এসেছে। এখনও প্রায় 2 ঘন্টার জার্নি দেখাচ্ছে, আমাদের 2 ঘন্টা 50 মিনিট। শেষ আর হচ্ছে না রাস্তা,
এবার কিলোমিটার এখন কম বাড়ছে, তো পাহাড়ে ওঠা কাছে পরে জার্নিটা একটু লং হবে। শিলিগুড়ি মোটামুটি আর আশা করি 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। চা পাতার বাগানের একদম সামনে দিয়ে সব যাচ্ছি এখন। যেমন দৃশ্য তেমন ভারী মধুর লাগছে দেখতে জায়গাটা। আহা, পিওর। আর জাস্ট কিছুক্ষণ লাগবে শিলিগুড়ি পৌঁছাতে, 10-12 কিলোমিটারের মতন বাকি আছে। তো পৌঁছার একটা বড় অ্যাচিভমেন্ট। এখান থেকে টানা শিলিগুড়ি এলাম, এবার সেকেন্ড বিগেস্ট পার্ট এখান থেকে পাহাড়ে ওঠা, সেম ডে সেম টাইম। তা আরও ডিফিকাল্ট হবে, এখনও ওর জার্নিটার জন্য আরও 2 ঘন্টা দেখাচ্ছে। জানি না আমার কতটা টানতে পারবো, কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, আমার শরীর পুরো বিধ্বস্ত হয়ে গেছে। বাট তাও করতে তো হবেই, করে ছাড়বো। সেবক হয়ে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। এখন সামনে থেকে বাঁদিক নেব, নিয়ে আমাদের পাহাড়ে ওঠা জার্নি স্টার্ট হলো। একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম আমি মাঝখানে, একটু রিচার্জ হয়ে নিলাম গ্লুকোজ ড্রিঙ্ক খেয়ে। আবার পাহাড়ে উঠে তারপর একটা চা খেতে হবে, আমাদের বাঙালিদের ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক, না খেলে হবেই না। গুগল ম্যাপের দ্বারা একটা অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছি আমি, মানে আমি তো আগে কোনোদিনও আসিনি রাস্তা দিয়ে, জানি না তোমরা কেউ গেছো কি না। দুধারে চায়ের বাগান, এরকম পাথরের রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা, এটা তো মনে হয় আমার দেখা নেই কখনো। বাট যাই হোক, দারুণ রাস্তাটা। এদিকে চা বাগান ভর্তি, এদিকে চা বাগান ভর্তি। পাহাড়ে প্রবেশ হয়ে গেছে, এখন শিলংয়ের উদ্দেশ্যে আমি যাচ্ছি। রাস্তাটা দেখো খালি একবার, যেমন ঢাল তেমন সুন্দর ভিউ। প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য, এটা কি আর আটকে রেখেছে। দারুণ জায়গা, দারুণ জায়গাটা। ঢালটা মারাত্মক, মারাত্মক ঢাল এটা। শর্টকাট রাস্তা মাঝে মাঝে গুগল এমন এমন রাস্তা দিয়ে নিয়ে যায় না, ইটস বেসিক্যালি ছোটোখাটো প্যারাডাইস। রাস্তাখানা দেখবার মতো, এরকম ধস রাস্তা দিয়ে এরকম হাইট যেরকম উঠলো, মানে যেরকম স্টিপ ক্লাইম্ব একটা, বাইকার্সের জন্য তো একটু রিস্কি বলবো, বিকজ হট করে হাত না সেট থাকলে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। এইসব রাস্তায় মোটামুটি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারই উঠতে হবে। ওর বাইরে ওঠার চান্স নেই, আমি তো ফার্স্ট গিয়ারের উপরে ক্লিকই করতে পারছি না মাঝে মাঝে, যেই প্লেন রাস্তাটা, এখন যেমন সেকেন্ড গিয়ার ক্লিক করলাম, বাদ বাকি দেখো আবার ফার্স্ট গিয়ারে ডাউন যেতে হলো, কারণ এত হাই হয়ে গেছে বলে। ওপরে টি গার্ডেন নাকি এটা? হ্যাঁ, টি গার্ডেন, টি গার্ডেন, তার মাঝখানে রাস্তা। কি বিউটিফুল লাগছে রে ভাই, এদিকে পাহাড়, আহা হা, সামনে দারুণ বসার জায়গাও আছে আবার। এইভাবে অবিশ্বাস্য জায়গা। এবার রাস্তা দিয়ে ওঠার পর নামার পালা। এখন জাস্ট ভিউগুলো দেখো বস। ওহ, আবার সেম আপলিফ্ট জায়গা। এটা একটা আনইউজুয়াল প্লেস, ম্যান, এত সুন্দর লাগছে জায়গাটা। ওহ, চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার ডেস্টিনেশন আর 15-20 মিনিট দূর। এবার এই পোর্শনের ব্লগটা রাখছি না আর এখন। আমার ডেস্টিনেশন হচ্ছে শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। কালকের বা পরের দিনের ব্লগটা তোমরা ওখান থেকে দেখতে পাবে। হ্যাঁ, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হলে লাইক করো, না পছন্দ হলে ডিসলাইক করো। আর কোনো কিছু ইমপ্রুভমেন্ট বা কোনো কিছু সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এরম নেক্সট 3-4টে এপিসোড আসবে এই সিরিজের, তো বেশ রোমাঞ্চকর জিনিস দেখতে পাবে, এটুকু বলতে পারি। এরম অফবিট প্লেসেস থেকে শুরু করে অফবিট জায়গায় ঘুরবো, তাই জন্যই বাইকটা আনা আমাদের সাথে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি তোমাদেরকে এন্টারটেইন করতে পারবো। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।